ফৌজদারি কার্যবিধি আইন কত সালে শুরু হয়? ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে শুরু হয়। এই আইন কত তারিখ থেকে কার্যকারী হয়? এই আইন 1 জুলাই থেকে কার্যকারী হয়। এই আইনে মোট কতটি ধারা আছে? এই আইনে 565টি ধারা আছে। এই আইনে মোট কতটি অধ্যায় আছে? এই আইনে 46টি অধ্যায় আছে। তারপরে এটি কোন ধরনের আইন? এটি একটা পদ্ধতিগত আইন। তারপরে পড়াইছিলাম আপনাদের এই আইনের তফসিল কয়টি? ফৌজদারি কার্যবিধি আইনের 5টি তফসিলের কথা বলা আছে। তারপরে 5টি তফসিলগুলো কি কি আমি আপনাদেরকে বলছিলাম যে 1 নম্বর তফসিল বাতিল ছিল, 2 নম্বর তফসিল হচ্ছে অপরাধের বিবরণী, তারপর 3 নম্বর তফসিল হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, 4 নম্বর তফসিল ছিল ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা, আর 5 নম্বর তফসিলে ছিল ফর্ম সমূহ। এই ফর্ম সমূহগুলো কি? যেমন গ্রেপ্তারি ফর্ম, তল্লাশি ফর্ম, এজাহারের ফর্ম, এই যে আমাদের যেগুলো ফর্ম আছে, তারপর চার্জশিটের ফর্ম, তারপরে আপনার শ্রোতাল রিপোর্টের ফর্ম, এই যাবতীয় ফর্মগুলো আপনাদের 5ম তফসিলে ছিল। আর দ্বিতীয় তফসিলে আপনাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে দ্বিতীয় তফসিলে 8টি কলম আছে, এটা বলছিলাম। এখন আমাদের এক ধারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে, আমি এটাও বলছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে? যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট বা আদালত অনুসন্ধান, তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালনা করে থাকে, তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলা হয়। এটা ছিল হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে, এটা আমরা আলোচনা করছিলাম। এবারে এক ধারায় যেটা পড়াইছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইন 1898 নামে পরিচিত হবে। 1-এর ক্লোজ আবার 2-এ পড়াইছিলাম যে ইহা অবিলম্বে কার্যকারী হবে। এরপরে আপনাদেরকে আমি পড়াইছিলাম 4 ধারা। 4 ধারায় এখানে আপনাদের কিছু সংজ্ঞা পড়াইছিলাম। আমি আজকে আর ব্যাখ্যা দিব না, শুধু সংজ্ঞাগুলো আপনাদের একটু মনে করায় দিব। সেখানে বলা ছিল গুরুত্বপূর্ণ সংজ্ঞা। 4-এর কতে ছিল অ্যাডভোকেট, 4-এর 1-এর কতে ছিল অ্যাডভোকেট, 4-এর 1-এর ডবল কতে ছিল অ্যাটর্নি জেনারেল, 4-এর 1-এর খতে বলা ছিল জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, 4-এর 1-এর গতি আপনাদেরকে পড়ানো হয়েছিল চার্জ বা অভিযোগ, এটা হচ্ছে গতে। 4-এর 1-এর উমতি পড়ানো হয়েছিল কেরানি, সরকারি কেরানি জিনিস এটা। তারপরে 4-এর 1-এর চতি পড়ানো হয়েছিল আমলযোগ্য অপরাধ, খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা কিন্তু, আমলযোগ্য অপরাধ 4-এর 1-এর চ। তারপরে 4-এর 1-এর বর্গের জাতি পড়ানো হয়েছিল নালিশ, 4-এর 1-এর ইয়তি পড়ানো হয়েছিল হাইকোর্ট, 4-এর 1-এর টতি পড়ানো হয়েছিল আপনাদের যে তদন্ত বা অনুসন্ধান, খুবই গুরুত্বপূর্ণ না, ইনকোয়ারি বা অনুসন্ধান। 4-এর 1-এর টতি হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান, খুবই গুরুত্বপূর্ণ। 4-এর 1-এর টতি হচ্ছে তদন্ত। তারপর 4-এর 1-এর মধ্যাহ্নতি যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে অপরাধ। 4-এর 1-এর ততি পড়ানো হয়েছিল আপনাদের থানা, অফিসার ইনচার্জ। 4-এর 1-এর ততি হচ্ছে অফিসার ইনচার্জ। 4-এর 1-এর থতি পড়ানো হয়েছে স্থান। 4-এর 1-এর ধতি পড়ানো হয়েছিল আপনাদের এখানে যে আপনার থানা ধতে। আর 4-এর 1-এর দন্তের নতি পড়ানো হয়েছিল আপনাদের পাবলিক প্রসিকিউটর বা পিপি। কিন্তু এখানে একটা ধারা কিন্তু আমি বাদ দিয়ে গেছি, আপনারা হয়তো এটাকে ধরতে পারছেন কি না, যে 4-এর 1-এর ঢ অর্থাৎ ঢাকার ঢতে যেটা বলা আছে সেটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। এই ছিল হচ্ছে আমাদের সংজ্ঞা 4 ধারা। আমরা 5 ধারা আপনাদেরকে পড়াইছিলাম যে দণ্ডবিধি আইনের যে সমস্ত অপরাধগুলো আছে সেই সমস্ত অপরাধের বিচার অনুসন্ধান কার্যক্রম এটা ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে হবে। তাহলে 5 ধারা আমরা কি পড়াইছি, যে দণ্ডবিধি আইনের বিচার অনুসন্ধান সাক্ষ্য প্রমাণ যা কিছু সব ফৌজদারি কার্যবিধি আইনের হবে। অন্যান্য আইনের বিচার কার্যক্রম অন্যান্য আইনের অধীনেও করা যেতে পারে, আবার ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারেও করা যেতে পারে।
এটা ছিল 5 ধারা। আমরা 6 ধারা আপনাদেরকে পড়াইছিলাম, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ। এখানে আপনাদের প্রথম পড়াইছিলাম যে ফৌজদারি আইন কত প্রকার। এখানে পড়ানো হয়েছিল ফৌজদারি আইন 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আর একটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। এরপরে আপনাদেরকে পড়ানো হয়েছিল যে ফৌজদারি আদালত কত প্রকার। আমরা ফৌজদারি আদালত 2 প্রকার পড়াইছিলাম, একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে আপনাদেরকে পড়ানো হয়েছিল যে ম্যাজিস্ট্রেট কত প্রকার। তখন আমরা বলছিলাম ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এক হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে পড়ানো হয়েছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার। আমরা পড়াইছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার। এখানে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর 2 নম্বরে পড়াইছিলাম প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, 3 নম্বরে হচ্ছে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আর 4 নম্বর হচ্ছে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই 4 ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা ছিল। তাহলে আমরা এখানে প্রথমে পড়লাম যে ফৌজদারি আইন কত প্রকার, তারপরে ফৌজদারি আদালত কত প্রকার, ম্যাজিস্ট্রেট কত প্রকার, তার পাশাপাশি আমরা পড়লাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার। এই পুরো প্যাকেজটা ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 6 ধারা। এরপরে আপনাদেরকে 10 ধারা পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। এই জেলা ম্যাজিস্ট্রেট কাকে বলে আমরা পড়াইছিলাম যে জেলার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র থাকবেন তিনি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ একটা জেলায় এক বা একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, তার মধ্যে যিনি সিনিয়র থাকবে তিনি হবেন জেলা ম্যাজিস্ট্রেট। এটা ছিল 10 ধারায়। এরপরে আপনাদেরকে একটা সুন্দর পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে 12 ধারা, যে স্পেশাল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্য থেকে সরকার কোনো বিশেষ মামলা বা বিশেষ কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে এই স্পেশাল ম্যাজিস্ট্রেট থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের থেকে স্পেশাল ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, নিয়োগ দিতে পারেন। এটা ছিল 12 ক্লজ 1। 12 ক্লজ 2 পড়াইছিলাম যে এএসপি নিম্নে নয়, অর্থাৎ এএসপি থেকে তদন্ত পুলিশ অফিসার স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন কোন ক্ষেত্রে, অপরাধ দমন, অপরাধ অন্বেষণ করা ও আপনার বেআইনি স্বভাবের ছত্রভঙ্গ করার ক্ষেত্রে। এর সাথে আমরা পড়াইছিলাম পুলিশ আইনের 5 ধারা, পিআরবির 35 বিধি। এটা ছিল আমাদের 12 ধারার আলোচনা। তারপরে আপনাদের আমি পড়াইছিলাম 22 ধারা। এই 22 ধারাটা ছিল মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করা যেতে পারে। অর্থাৎ সরকার মফস্বল এলাকার জন্য গেজেট প্রকাশের মাধ্যমে সেখানকার কোনো ব্যক্তিদেরকে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করতে পারেন। এটা ছিল হচ্ছে 22 ধারা। এরপরে আপনাদেরকে আমি পড়াইছিলাম 25 ধারায়। 25 ধারা পড়ানো হয়েছিল পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ। এটা কিন্তু একটা এমসিকিউ আসছিল যে পদাধিকার বলে কে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ হবে। এখানে আপনার 25 ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি পদাধিকার বলে তিনি জাস্টিস অফ দ্য পিস নিয়োগ হবে। তারপরে জেলা এলাকার জন্য যিনি দায়রা আদালতের বিচারপতি থাকবেন তিনি হবে। মেট্রোপলিটন এইসব এলাকার জন্য যদি হয় সেক্ষেত্রে আপনার হাইকোর্ট বিভাগ এলাকার মধ্যে হলে হাইকোর্টের যিনি বিচারপতি থাকবেন তিনি। অর্থাৎ প্রথম যিনি জাস্টিস অফ দ্য পিস হবেন তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তারপরে হচ্ছে হাইকোর্টের বিচারপতি, তারপরে হচ্ছে দায়রা আদালতের বিচারপতি। এই 25 ধারা মোতাবেক কি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ হবে। এরপরে আপনাদেরকে আমি পড়াইছিলাম 28 ধারা। এই 28 ধারার আপনাদের আলোচনা ছিল যে আপনার দণ্ডবিধি আইনের অপরাধের বিচার কোন কোন আদালতে হবে। এখানে আমি 3টে আদালতের কথা বলছিলাম যে আপনার হাইকোর্ট বিভাগে দণ্ডবিধির বিচার হবে, তারপরে বলা হয়েছিল দায়রা আদালতে, তারপরে বলা হয়েছিল দ্বিতীয় তফসিলের যে ম্যাজিস্ট্রেট আদালত আছে সেই আদালতে এই বিচার কার্যক্রম হবে। এরপরে আমরা পড়াইছিলাম আপনাদেরকে 30 ধারা।
30 ধারায় বলা আছে যে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত কি ধরনের শাস্তি দিতে পারে। তখন আমরা এখানে পড়ছিলাম যে হাইকোর্ট বিভাগ সকল ধরনের শাস্তি দিতে পারবেন, মৃত্যুদণ্ড থেকে শুরু করে 1 বছর 2 বছর 6 মাস 1 মাস পর্যন্ত শাস্তি দিতে পারেন, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন সব ধরনের শাস্তি হাইকোর্ট বিভাগ দিতে পারে। তারপরে পড়ানো হয়েছিল যে দায়রা আদালত কি ধরনের শাস্তি দিতে পারে। দায়রা আদালতও আপনার সব ধরনের শাস্তি দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে আপনার হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে, এটা পড়ানো ছিল। তারপরে আপনাদেরকে যুগ্ম একটা দায়রা আদালত আছে, যেটা আমাদের সহকারী দায়রা আদালত বলা হয়। এই দায়রা আদালত কি ধরনের শাস্তি দিতে পারে, সেখানে বলা ছিল যে 10 বছরের নিম্নে যে কোনো ধরনের শাস্তি তিনি দিতে পারেন, 10 বছরের ঊর্ধ্বে অথবা মৃত্যুদণ্ড এ ধরনের শাস্তি যুগ্ম দায়রা আদালত দিতে পারবেন না। এটা ছিল আমাদের 30 ধারার আলোচনা। আমরা এরপরে পড়াইছিলাম আপনাদের 31 ধারা। 31 ধারায় বলা আছে যে ম্যাজিস্ট্রেট আদালত কি কি ধরনের শাস্তি দিতে পারেন। তখন আমরা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তিনি কি ধরনের শাস্তি দিতে পারেন, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দিতে পারেন, তার পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানা করতে পারেন, নতুন সংস্করণ আসছে। এরপরে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট শাস্তি দিবেন সর্বোচ্চ 3 বছর, তার পাশাপাশি তিনি 3 লক্ষ টাকা জরিমানা করতে পারেন। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট শাস্তি দিবেন 2 বছর, তার পাশাপাশি তিনি 2 লক্ষ টাকা জরিমানা করতে পারেন। এটা ছিল আমাদের 31 ধারা আলোচনা। আমরা তারপরে পড়াইছিলাম আপনাদের 35 ধারার একটা আলোচনা। 35 ধারা আপনাদেরকে বলা হচ্ছে যে একটি অপরাধের সাথে যদি একাধিক অপরাধ বা ভিন্ন ভিন্ন অপরাধ সংগঠিত হয়, যেমন আপনি ডাকাতি করতে গেছেন তার পাশাপাশি ধর্ষণ করছেন, তার মানে কি একটা অপরাধ করতে আর একটা অপরাধ সংযুক্ত করেছেন, সেক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন আদালতে বিচার কার্যক্রম হতে পারে। আর এই ভিন্ন ভিন্ন আদালতে বিচার কার্যক্রম হওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ শাস্তিও প্রদান করতে পারেন। এক্ষেত্রে 35-এর ক্লোজ 2 আবার বলছে যে 2টা অপরাধের শাস্তি সর্বোচ্চ 14 বছরের অধিক হবে না। আমাদের এরকম একটা এমসিকিউ হয়েছিল যে একই অপরাধে 2 আদালতে বিচার হলে তার সর্বোচ্চ শাস্তি কত বছর হতে পারে, 14 বছর, 20 বছর, 30 বছর, কোনোটি না, তাহলে উত্তর ছিল 14 বছর। এরপরে আপনাদেরকে আমি 35-এর শর্ট টাইপের কয়েকটা ধারা পড়াইছিলাম যে যদি কোনো ব্যক্তি হাজতখানা থাকা অবস্থায় যদি তার মামলার রায় ঘোষণা করা হয় এবং সেই রায়ে যদি তার 2 বছর বা 3 বছর বা 5 বছরের শাস্তি প্রদান করা হয় এবং সেই শাস্তি যদি তার হাজতখানা থাকা অবস্থায় যে সময়কাল ছিল এই সময়কাল বাদ দিয়ে বাকি শাস্তি তাকে ভোগ করতে হবে। আর যদি হাজতে থাকা সময়কাল বেশি হয় এবং আপনার মামলার যে হাজতখানার সময়কাল হলো দেখা গেছে 2 বছর কিন্তু তার শাস্তি হয়েছে, সাজা হয়েছে 1 বছর, সেক্ষেত্রে তাকে তাৎক্ষণিকভাবে অর্ডার পাওয়ার সাথে তাকে ছেড়ে দিতে হবে এবং তার যদি কোনো অর্থদণ্ড বা অনাদায় অর্থদণ্ডের পরিবর্তে যদি আপনার শাস্তির বিধান দেওয়া থাকে তাহলে সে যদি অর্থদণ্ড দিতে অস্বীকার করে তাহলে এই দায় থেকেও তাকে অব্যাহতি দেওয়া হবে যে তার শাস্তির মেয়াদের সাথে মিলে গেলে। এটা ছিল আমাদের 35 ধারা শর্ট টাইপেন ক। এরপরে আমরা আপনাদেরকে পড়াইছিলাম হচ্ছে 42 ধারা, খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে বলা আছে যে জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য। এখানে বাধ্য করা হয়েছে যে তারা জনসাধারণ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করতে বাধ্য, যদি না করে সেক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে। এটা ছিল 42 ধারায়। কি শাস্তি হবে, এটা হচ্ছে 187 ধারা মোতাবেক দণ্ডবিধি আইনের, যদি তারা সাহায্য না করে, যদি আদালতের আদেশ হয় তাহলে 6 মাস আর আদালতের আদেশের বাইরে হলে 1 মাস শাস্তি হবে। কিন্তু কি ধরনের সাহায্য করবে, এখানে ক আর খ 2টি কথা বলা আছে। একটা হচ্ছে আপনার গ্রেপ্তার করার ক্ষেত্রে তা পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, আর একটা বলা আছে যে শান্তি রক্ষা সম্পর্কিত বিষয় অথবা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও জনসাধারণ ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বা পুলিশকে সাহায্য করতে বাধ্য 42 ধারায়। আমরা 43 ধারায় পড়ছি যে জনসাধারণও জনসাধারণকে সাহায্য করবে, তবে এখানে বাধ্যবাধকতা বলে না, করলে করবে, না করলে সমস্যা নয়, সেক্ষেত্রে কোনো শাস্তির বিধান রাখা হয় না। এরপরে আমরা
43 ধারা তো পড়লাম যে জনসাধারণকে সাহায্য করবে। 44 ধারা পড়া আছে যে কতিপয় কিছু অপরাধ আছে, এই অপরাধগুলো যদি কোনো সাধারণ জনগণের সম্মুখে হয় তাহলে এই অপরাধগুলো সম্পর্কে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিতে বাধ্য। এখানেও বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং এই অপরাধগুলো ছিল দণ্ডবিধি আইনের 35টি ধারা। 35টে ধারা এখানে অপরাধের কথা বলা আছে। এই 35টে ধারার অপরাধ যদি কোনো ব্যক্তির সম্মুখে হয় তাহলে সেই ব্যক্তি ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সংবাদ দিতে বাধ্য। যদি না দেয় তাহলে তার শাস্তির বিধান রাখা হয়েছে 176 ধারা দণ্ডবিধি আইনের। তার শাস্তি হবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড। এই 35টে ধারাকে আমরা 6টা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা কোনো অপরাধ, তারপরে দ্বিতীয় পার্ট করছিলাম আমরা বেআইনি সমাবেশ সংক্রান্ত কোনো অপরাধ, তৃতীয় পার্ট ছিল খুন বা অপরাধজনক নরহত্যা সংক্রান্ত কোনো অপরাধ, চতুর্থ পার্ট ছিল আমাদের চুরি ডাকাতি দস্যুতা সংক্রান্ত কোনো অপরাধ, পঞ্চম পার্ট ছিল আমাদের অনিষ্ট সাধন সংক্রান্ত অপরাধ, আর ষষ্ঠ পার্ট ছিল অনাধিকার গৃহে প্রবেশ বা সংগোপনে রাত্রেবেলা বা দিনের বেলা অনাধিকার গৃহে প্রবেশ সংক্রান্ত অপরাধ। এই যে 6টা পার্টে টোটাল 35টি ধারা আছে। এই 35টা ধারা যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য থাকিবে। এটা ছিল আমাদের কত ধারা? 44 ধারা। 45 ধারায় কিছু ব্যক্তিকে বাধ্যবাধকতা করে দেওয়া আছে যে গ্রাম্য প্রধান, হিসাবনবিশ, তারপরে চেয়ারম্যান, মেম্বার বা চৌকিদার, দফাদার, এই ধরনের ব্যক্তি যদি তার গ্রাম্য এলাকায় ক খ গ উম এখানে 4টা পয়েন্ট আছে, এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে থাকে তাহলে পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবে। যদি সংবাদ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 176 ধারা মোতাবেক শাস্তির বিধান রাখা আছে। এই 5টি কোটেশন তো আপনাদেরকে সেদিনকে আমি বলছি। এবার আমরা 46 ধারা আমরা পড়াইছিলাম গ্রেপ্তার কি, গ্রেপ্তারের উদ্দেশ্য কি, কে কে গ্রেপ্তার করতে পারেন, এই জাতীয় প্রশ্নগুলো নিয়েও আলোচনা করা হয়েছিল। গ্রেপ্তার হচ্ছে কোনো ব্যক্তিকে আইনসঙ্গতভাবে বা যুক্তিসঙ্গতভাবে কোনো অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া আইন হেফাজতে আনাকেই গ্রেপ্তার বলে। অর্থাৎ আপনি কাউকে কোনো অভিযোগের প্রেক্ষিতে কি করবেন, তার ব্যক্তি স্বাধীনতা খর্ব করিয়া আইন হেফাজতে আনাকেই গ্রেপ্তার বলে। এটা ছিল 46 ধারা আর পিআরবি 316 বিধি। এখন গ্রেপ্তারের উদ্দেশ্য কয়টি পড়াইছিলাম? 3টি উদ্দেশ্য পড়াইছিলাম। একটা হচ্ছে প্রতিরোধমূলক গ্রেপ্তার, একটা হচ্ছে দেহ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে গ্রেপ্তার, আর একটা পড়ানো হয়েছিল আপনাদের যে বিচারার্থের জন্য প্রেরণ করার ক্ষেত্রে গ্রেপ্তার। এরপরে 46-এ ক্লোজ 1, 2, 3 তিনটা কোটেশন ছিল, সেটা হচ্ছে কিভাবে আপনি গ্রেপ্তার করবেন। এখানে 3 পদ্ধতিতে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে কথায় বা কার্য দ্বারা যদি আত্মসমর্পণ না করে তার শরীর স্পষ্ট করিয়া আপনি গ্রেপ্তার করবেন। 2 নম্বরে যেটা বলা আছে যে গ্রেপ্তার কালে যদি সে বাধা প্রদান করে বা পালানোর চেষ্টা করে সেক্ষেত্রে আপনি গ্রেপ্তার করার ক্ষেত্রে সকল পন্থা অবলম্বন করবেন। 3 নম্বরে বলা ছিল এখানে যে ওই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো আসামি হয় সেক্ষেত্রে তার গ্রেপ্তার কালে যদি কেউ বাধা প্রদান করে অথবা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে তাহলে আপনি গ্রেপ্তার করার ক্ষেত্রে আপনি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। এটা ছিল 46-এর ক্লোজ 3। আর যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি না হয় তাহলে তার মৃত্যু কার্যকর করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা 46-এর ক্লোজ 3। এরপরে আমরা পড়াইছিলাম নতুন কিছু ধারা এখানে সংযোজন করা হয়েছে। 46-এর শ টাইপেন ক, 46-এর শ টাইপেন খ, গ, ঘ, উম, এখানে 5টা। এখানে 46-এর কতে যেটা বলা আছে যে আপনি যাকে গ্রেপ্তার করতে যাবেন আপনি তাকে নিজের পরিচয় দিবেন, পাশাপাশি আপনার পরিচয়পত্র দেখাবেন। এর আবার আরেকটা কথা এখানে বলা আছে যে আপনি গ্রেপ্তারকালে একটা সাদা কাগজে কাকে গ্রেপ্তার করছেন সেই গ্রেপ্তারের বিষয়গুলো উল্লেখ করে একটা মেমো অফ এভিডেন্স তৈরি করবেন এবং তাতে তার স্বাক্ষর অথবা তার পরিবারের কারোর স্বাক্ষর অথবা গ্রামের কারোর স্বাক্ষর নিতে হবে। আরেকটা কথা বলা আছে যে ওই ব্যক্তি যদি বাড়ির বাইরে থেকে গ্রেপ্তার করা হয়
তাহলে তার পরিবারকে 12 ঘন্টার মধ্যে জানাইতে হবে। এখানে আবার 46-এ আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে সে যদি অসুস্থ থাকে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর সে যদি তার আত্মীয় স্বজন বা তার উকিলের সাথে দেখা করতে চায় তাহলেও 12 ঘন্টার মধ্যে তাকে দেখাইতে হবে। এটা ছিল আমাদের 46-এর শ টাইপের কর, এই ক ক গ গ উম পর্যন্ত আলোচনা। এরপরে আমরা 46-এর খতে যেটা দেখতে পাই সেটা বলা ছিল যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করে আনা হলো তাকে একটা সরকারি যে রেজিস্টার আছে এই রেজিস্টারে তার নাম ঠিকানা লিপিবদ্ধ করতে হবে, পাশাপাশি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এরপরে যেটা বলা আছে যে আমরা রেজিস্টারে লিপিবদ্ধ করলাম, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করলাম। এরপরে যেটা বলা আছে যে ওই আসামি যদি তার এখতিয়ার দিন থানার বাইরে এলাকায় থেকে গ্রেপ্তার হয় তাহলে ওই এখতিয়ার দিন আদালতের ওই এখতিয়ার দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা স্মারকলিপির মাধ্যমে তার সংশ্লিষ্ট থানাকে অবগত করবে এবং সংশ্লিষ্ট থানার যে অফিসার এটাকে লিপিবদ্ধ করবেন তিনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করার পাশাপাশি তার আত্মীয় স্বজন, পিতা মাতা, বন্ধু বান্ধবকে তার গ্রেপ্তার সম্পর্কে সংবাদ দিবেন। এটা ছিল 46-এর খ। 46-এর গতি যেটা বলা আছে যে এই গ্রেপ্তারকৃত ব্যক্তি থানা এলাকার মধ্যে যতগুলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছে এই সম্পর্কে প্রতিবেদন তৈরি করার জন্য নিম্নে নয় এমন পুলিশ অফিসারকে নিয়োগ দিতে হবে। সে কি করবে, প্রতিদিন যাদেরকে গ্রেপ্তার করছে তার একটা তালিকা প্রস্তুত করবে এবং এই তালিকা সে পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বরাবর প্রেরণ করবে এবং থানার প্রকাশ্য একটা স্থানে ডিসপ্লে আকারে এটা লটকায় জারি করে রাখবে বা ডিসপ্লে হিসেবে টানায় রাখবে। এটা ছিল গতি যেটা বলা আছে যে যে ব্যক্তির হেফাজতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রাখা হবে সে তার চিকিৎসার ব্যবস্থা করবে। উমতি যেটা বলা আছে এই চিকিৎসার ব্যবস্থা কোথায় করবে, এখানে উমতি বলছে যে সরকারি হাসপাতালে, যদি সরকারি হাসপাতাল না থাকে সেক্ষেত্রে নিবন্ধনমূলক অন্য যে সরকারি হাসপাতালের পাশাপাশি যে হাসপাতাল আছে সেখানেও চিকিৎসা করতে পারবে। তারপরে বলছে সে যদি মহিলা আসামি হয় তাহলে অপর কোনো মহিলা নার্স অথবা ডাক্তারদের তার চিকিৎসা করাইতে হবে। তারপরে যেটা বলা আছে যে সে যদি নর্মাল আঘাতপ্রাপ্ত হয় তাহলে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। আর সে যদি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় বা হাসপাতালে ভর্তি থাকে তার হাজিরার বিষয়টা ভিডিও কলে বা ভিডিও মাধ্যমে ম্যাজিস্ট্রেটকে নিশ্চিত করতে হবে। এই ছিল আমাদের 46-এর ক্লোজ ক খ গ ঘ উম। এরপরে আমরা আপনাদের 47 দ্বারা পড়াইছিলাম। 47 দ্বারা আলোচনার বিষয় ছিল যে আপনার আবদ্ধ স্থানে কিভাবে তল্লাশি করবেন। আবদ্ধ স্থানে তল্লাশি করার ক্ষেত্রে আপনার বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, বাড়ির মালিক আপনাকে অনুমতি দিবে এবং এই গ্রেপ্তারের ক্ষেত্রে সকল ধরনের সুযোগ সুবিধা দিবে। এটা ছিল 47 দ্বারা আলোচনা। 48 দ্বারা আমরা যেটা পড়াইছি যে বাড়ির মালিক যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে দরজা জানলা ভেঙে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। 49 দ্বারা আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে আপনার এই গ্রেপ্তার কার্যকারী করতে যে যদি আপনি আটক হন তাহলে আপনার করণীয় হবে দরজা জানলা ভেঙে আপনি বাইরে আসতে পারবেন। এটা ছিল আমাদের 49 দ্বারা আলোচনা। এরপরে আমরা আর গ্রেপ্তার মানেই কিন্তু PRB 316 বিধি। যত সময় পর্যন্ত আমরা গ্রেপ্তার নিয়ে আলোচনা করব তত সময় প্রত্যেকটা দ্বারা আমরা 316 বিধি ব্যবহার করব। 50 দ্বারা যেটা বলছে যে গ্রেপ্তারের ক্ষেত্রে আপনি যতটুকু বল প্রয়োগ করার দরকার ততটুকু বল প্রয়োগ করতে পারবেন, যতটুকু ক্ষতি করার দরকার ততটুকু ক্ষতি করতে পারবেন। এর সাথে PRB 330 ব্যবহার করতে পারবেন যে আপনি যে আসামিকে গ্রেপ্তার করেছেন সে আসামি বিরুদ্ধ, সেক্ষেত্রে আপনি তাকে হাতকড়া পড়ানোর দরকার নেই, বা সে মহিলা সেক্ষেত্রে আপনি তাকে হাতকড়া পড়ানোর দরকার, তার মানে অতিরিক্ত বল প্রয়োগ করার দরকার নেই। বা যে আসামি দুর্দর্শ নয় তাকে হাতকড়া পড়ালেন কিন্তু পাশাপাশি তার কোমরে রশি দেওয়া দরকার নাই। যদি সে শিশু হয় সেক্ষেত্রেও তাকে আপনি কি হাতকড়া পড়াবেন না, মানে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করবেন না। এটা ছিল 50, পাশাপাশি PRB 330 বিধি। এরপরে আমরা 31 দ্বারা যেটা পড়াইছিলাম এটার একটু নতুন সংযোজন আছে যে যে ব্যক্তিকে আমরা এই যে 46, 47, 48, 49 দ্বারা মোতাবেক গ্রেপ্তার করলাম সেই ব্যক্তির দেহ তল্লাশির বিধান কি। সেই ব্যক্তির দেহ তল্লাশি করতে হলে আপনাকে 2 জন সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশি করতে হবে এবং এই তল্লাশিকালে যদি কোনো মালামাল পাওয়া যায় সাক্ষীদের সম্মুখে একটা জব্দ তালিকা তৈরি করতে হবে এবং এই জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এবং
ওই জব্দ তালিকায় যে মালামাল পেলেন তার একটা কপি ওই আসামিকে বা তার আত্মীয় স্বজনকে দিতে হবে। এটা ছিল আমাদের 51 ধারা। এর সাথে আমরা পিআরবির 322, যেহেতু এবার জব্দ তালিকার কথা বলা আছে, পিআরবি 280 বিধিও আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা 52 ধারা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে মহিলাদের দেহ তল্লাশি। আপনার মহিলাদের দেহ তল্লাশি করতে তার শালীনতার প্রতি দৃষ্টি রাখতে হবে। পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গা আপনাকে তল্লাশি করতে হবে। প্রয়োজন বোধে তার গুপ্ত অঙ্গ পর্যন্ত তল্লাশি করতে পারবেন। এক্ষেত্রেও আমাদের পিআরবি 322 বিধি ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা 53 ধারা যেটা পড়াইছি সেটা হচ্ছে যে এই গ্রেপ্তারে তল্লাশি করার কালে যদি আপনি গ্রেপ্তারকৃত আসামির নিকট যদি কোনো আপত্তিকর অস্ত্র শস্ত্র পান তাহলে সেটাকে আপনার কেড়ে নিতে হবে এবং এই অস্ত্র পাওয়ার পর আপনার একটা জব্দ তালিকা তৈরি করতে হবে এবং পরবর্তীতে যখন আপনি এই আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবেন তখন ওই সংশ্লিষ্ট অস্ত্র এবং জব্দ তালিকা সহ আপনি আদালতে উপস্থাপন করতে হবে। এটা ছিল আমাদের 53 ধারা। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা সেটা ছিল 54 ধারা। খুবই গুরুত্বপূর্ণ ধারা। এই ধারা আগে কোটেশন ছিল 9টা, এখন কিন্তু হয়েছে 11টা কোটেশন। এখন কয়টা? 11টা কোটেশন। আবার 54 ধারার আবার 2টা পার্ট করেছে, 54 ক্লোজ 1, 54 ক্লোজ 2। এই 54 ক্লোজ 1-এ বলছে যে পুলিশ অফিসার অর্থাৎ যে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তিনি নিম্ন বর্ণিত অপরাধের ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে এখানে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এই যে নিম্ন যে 11টা অপরাধের কথা বলছে, এই ধরনের অপরাধ করতে দেখলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এটা কত বলছে? 54 ক্লোজ 1। শুধু 54 ধারা ব্যবহার করলে ভুল হবে, কিন্তু এখন থেকে অবশ্যই আপনার এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে 54 ক্লোজ 1, এই 1-এর ভিতর আবার আপনার 11টা কোটেশন আছে। এখন প্রথম কোটেশনে কি বলছে? প্রথমত আপনাকে বলছে যে অপরাধটা যদি পুলিশের সম্মুখে, যদি কোনো আমলযোগ্য অপরাধ পুলিশের সম্মুখে যদি সংগঠিত হয় তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। তাহলে আগে ছিল যে পুলিশের সম্মুখে না, অপরাধ আমলযোগ্য অপরাধ করার জন্য কেউ পরিকল্পনা নিচ্ছে, এই সংবাদ পাইলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারত। এখন বলছে যে না, আপনার অপরাধটি পুলিশের সম্মুখে হতে হবে, তাহলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা, যে অপরাধের তথ্য পাওয়া গেছে বা সংবাদ পাওয়া গেছে বা অভিযোগ পাওয়া গেছে, সেই অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার যুক্তিযুক্ত সন্দেহ হয়েছে এবং পুলিশ অফিসারের কাছে মনে হচ্ছে যে এই অপরাধের শাস্তি 7 বছরের কম, কিন্তু এই আসামিকে যদি আমি গ্রেপ্তার না করি সে পুনরায় একই ধরনের অপরাধ করতে পারে, বা তিনি বাদী বা সাক্ষীকে হুমকি প্রদর্শন করতে পারে অথবা আলামত নষ্ট করতে পারে, এই ধরনের কাজ করার সম্ভাবনা রয়েছে, তখন পুলিশ অফিসার ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত বলছে যে যুক্তিসঙ্গত তথ্যের ভিত্তিতে যদি পুলিশ অফিসার জানতে পারে যে ওই ব্যক্তি যে অপরাধ করেছে তার শাস্তি 7 বছর থেকে মৃত্যুদণ্ড হতে পারে, তখন পুলিশ অফিসার ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এই জায়গা 2টা ধারা, অর্থাৎ দ্বিতীয়ত তৃতীয়ত কিন্তু নতুন আসছে। আর প্রথমতর খালি একটা কথা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে অপরাধটি পুলিশ অফিসারের সম্মুখে হতে হবে। এরপরে আমরা চতুর্থতে কি পাইছি? ওই যে তখনকার দ্বিতীয় কথা আছে, যদি কোনো ব্যক্তির নিকট যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়। তৃতীয়টি বলা আছে যে কোনো ব্যক্তিকে অত্র আইনের অধীনে যদি ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয়। এটা হচ্ছে আমাদের কত বললাম? তৃতীয়, চতুর্থ, পঞ্চমে হচ্ছে ঘোষণা করা হয়। ষষ্ঠতে আমরা দেখতে পাই যে যদি কোনো ব্যক্তি চুরাই মাল আছে তার কাছে বা এরূপ মাল আছে বলে সন্দেহ হয়, এটা হচ্ছে ষষ্ঠ। সপ্তমে হচ্ছে পুলিশের কাজে যদি কেউ বাধা প্রদান করে। অষ্টমে যেটা বলছে যে বাংলাদেশ সেনা নৌবিমান বাহিনী হইতে কেউ যদি পলায়ন করে। নবমে যেটা বলছে যে বাংলাদেশে যে কাজ করলে অপরাধ, ঠিক একই ধরনের কাজ যদি বাংলাদেশে বাইরে করে কেউ যদি বাংলাদেশে আসে। দশমে হচ্ছে যে মুক্তিপ্রাপ্ত কয়েদি 565 ক্লোজ 3 উপধারা লঙ্ঘন করলে। আর 11তম বলতে যেটা বলা আছে
সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অপর কোনো থানা বা অপর কোনো ব্যক্তির নিকট হইতে যদি কোনো অধিযাচন পাওয়া গেলে, তাহলে এই 11টা অপরাধের ক্ষেত্রে যে কোনো পুলিশ অফিসার 54 ক্লোজ 1 উপধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এরপরে 54 ক্লোজ 2 আর একটা কোটেশন বলা আছে, সেটা হচ্ছে যে আপনার কোনো পুলিশ অফিসার নিবর্তনমূলক আটক আদেশের জন্য কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। এই নিবর্তনমূলক আটকটা কি? এটা হচ্ছে প্রতিরোধমূলক আটক, যে কোনো একটা জায়গায় আমলযোগ্য অপরাধ করবে বলে কেউ কথাবার্তা বলতেছে বা ষড়যন্ত্র করতেছে, সেই ক্ষেত্রে এই কথার উপর ভিত্তি করে আপনি তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন না। এটা বলছে 54 ক্লোজ 2 উপধারা। এরপরে আমরা 55 ধারায় যেটা পড়াইছি সেটা হচ্ছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় 3 ধরনের অপরাধীকে বিনা পরোয়ানায় নিজে গ্রেপ্তার করতে পারেন, অথবা অপর কোনো পুলিশ অফিসারকে দিয়েও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এখন এই 3 ধরনের অপরাধ কি? যে যদি কোনো ব্যক্তি তার থানা এলাকায় আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করিয়া আছে, এটা হচ্ছে 55 ক্লোজ ক। 55 ক্লোজ খতি বলছে যে যদি কোনো ব্যক্তি যার প্রকাশ্য জীবিকা নেই এবং নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেন না, সেক্ষেত্রে। এরপরে আমরা যেটা পড়াইছি গতি, যে চোর, ডাকাত, গৃহভঙ্গকারী বা চোরাই মাল গ্রহণকারী বা বেচা কেনাকারী এরূপ ব্যক্তি থাকলেও তাকে নিজে গ্রেপ্তার করতে পারেন, অথবা তার অধীনস্থ কাউকে দিয়েও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এটা ছিল আমাদের 55 ধারার আলোচনা। আর গ্রেপ্তার মানে পিআরবি 316 বিধি। এরপরে আপনাদেরকে আমি পড়াইছিলাম 56 ধারা, যে অধীনস্থ কর্মচারীকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা। এই 56 ধারায় প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো কারণে যদি তিনি তার আসামিকে গ্রেপ্তার করতে না পারেন, সেক্ষেত্রে অসুস্থ থাকলে বা সাক্ষীতে থাকলে সেক্ষেত্রে তিনি কি করবেন? তার অধীনস্থ কাউকে দিয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এটা হচ্ছে 56 ধারা। সেক্ষেত্রে গ্রেপ্তার করানোর ক্ষেত্রে কি করতে হবে? তাকে ওই আসামির পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, মামলা, যাবতীয় যা কিছু অপরাধের বিবরণে লিখিয়ে তার অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারীকে দিতে হবে। আর এই অধীনস্থ কর্মচারী যাকে গ্রেপ্তার করবে তাকে এই বিষয়টা পড়ে শোনাবে, প্রয়োজন বোধে তাকে দেখাবে। এটা ছিল হচ্ছে আমাদের কত ধারা? 56 ধারা পিআরবি 316 বিধি। এরপরে আমরা পড়াইছিলাম আপনাদের 57 ধারা, খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, যে নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি জানাইলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 57 ক্লোজ 1 বলছে যে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ পুলিশের সম্মুখে করে, কার সম্মুখে? পুলিশের সম্মুখে যদি আমলের অযোগ্য অপরাধ করে, আর এই অপরাধটা করার পরে যদি পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, সে যদি নাম ঠিকানা সঠিকভাবে না দেয় বা মিথ্যা নাম ঠিকানা দেয়, তাহলে পুলিশ অফিসার তার সঠিক নাম ঠিকানা জানার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা সব যা পড়ে আছি যে আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, তবে এই 57 ধারায় কিন্তু পারে, এই কথাটা বলা আছে। এখন 57 ক্লোজ 2, যে তার নাম ঠিকানা পাওয়া গেলে তার কাছ থেকে মুসলেকা বা জামিনদার সহ তাকে আদালতে হাজির হওয়ার জন্য তাকে ছেড়ে দিতে পারে। তবে এই ব্যক্তি যদি বিদেশি নাগরিক হয়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে বাংলাদেশের এক বা একাধিক বাংলাদেশের নাগরিকের কাছ থেকে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দিতে পারবে। এটা ছিল 57 ক্লোজ 2। 57 ক্লোজ 3 আমি পড়াইছিলাম যে তার নাম ঠিকানা যদি পাওয়া না যায় বা সে যদি নাম ঠিকানা দিতে অস্বীকৃতি করে, তাহলে 24 ঘন্টার মধ্যে ওই আসামিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এটা ছিল আমাদের 57 ক্লোজ 1, 57 ক্লোজ 2, 57 ক্লোজ 3। এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 316 বিধি। 58 ধারা আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ আপনাকে সকল ধরনের ক্ষমতা দিচ্ছে যে আপনি
এক থানায় আছেন, অন্য থানায় আপনার আসামি আছে, আপনি সেই থানায় যেও গ্রেপ্তার করতে পারেন। আপনি যে জেলায় আছেন সেই জেলার বাইরে অন্য জেলা আছে, ওই অন্য জেলায় যেও আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এই জন্য মূলত কথাটা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় অর্থাৎ সব জায়গায় যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এটা ছিল আমাদের 58 ধারা। 59 ধারায় আমাদের আলোচনার বিষয় ছিল যে আপনার জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন যে কোনো ব্যক্তিকে। তাহলে জনসাধারণ যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। কত ধারা? 59 ধারায়। এখানে আবার 3টা কোটেশন রাখা আছে যে যদি ওই ব্যক্তি আমলযোগ্য অপরাধ বা জামিনের অযোগ্য অপরাধ বা ঘোষিত অপরাধ বা আইন হেফাজতে পলায়ন করেছে, এইরূপ ব্যক্তিকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। কত ধারা? 59 ক্লোজ 1 ধারা। 59 ক্লোজ 2 বলছে যে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যখন পুলিশ অফিসারের নিকট নিয়ে যাবে, পুলিশ অফিসার যদি দেখে যে অপরাধটি আমলযোগ্য, তাহলে ওই ব্যক্তিকে পুলিশ অফিসার কত ধারা? 54 ধারা মোতাবেক পুনরায় আবার তিনি গ্রেপ্তার করবেন। এটা হচ্ছে 59 ক্লোজ 2। 59 ক্লোজ 3 আমরা যেটা দেখতে পাই যে পুলিশ অফিসার যদি দেখে যে অপরাধটি আমলের অযোগ্য, তাহলে পুলিশ অফিসার ওই 57 ধারা মোতাবেক ওই ব্যক্তির নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করবে। যদি সঠিক নাম ঠিকানা পাওয়া যায় তাহলে পুলিশ অফিসার তাকে জামিনে মুক্তি বা মুচলেকায় মুক্তি দিবে। আর যদি সঠিক নাম ঠিকানা না পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট আদালতে তাকে প্রেরণ করবেন। এটা ছিল আমাদের 59 ধারা। এরপরে আমরা 60 ধারায় যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। অর্থাৎ যাকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করছেন সেই ব্যক্তিকে কাকে হয় আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে হাজির করতে হবে, অথবা এখতিয়ারধীন যে ম্যাজিস্ট্রেট আছে তার নিকটও আপনি হাজির করতে পারবেন। এটা ছিল আমাদের 60 ধারা। মোস্ট ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 61 ধারা। এই 61 দ্বারা আপনাদেরকে পড়ানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ হয়েছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোথায় প্রেরণ করতে হবে? 24 ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে। তবে ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা যদি বিধান থাকে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে না প্রেরণ করলেও হবে। অর্থাৎ রিমান্ডে যদি দিয়ে থাকে সেই কয়েকদিন পরে যে আপনি তাকে প্রেরণ করবেন। এখানে আরেকটা ছোট্ট কথা রয়ে গেছে যে এই 24 ঘন্টাটা কখন হবে। এখানে বলছে গ্রেপ্তারের স্থান বাদ দিতে হবে। গ্রেপ্তার স্থান থেকে আপনি থানায় নেওয়ার সময়কাল বাদ যাবে এবং থানার থেকে আদালতে নেওয়ার সময়কাল, এই 2 সময়কাল বাদ দিয়ে বাকি সময়কাল হচ্ছে 24 ঘন্টা হতে হবে। এক্ষেত্রে আমরা পিআরবি ব্যবহার করব 324 বিধি, পাশাপাশি আমরা ফৌজদারি কার্যবিধি 167 ধারাও ব্যবহার করতে পারি। এটা ছিল আমাদের কত ধারা? 61 ধারা। আমি 62 ধারা যেটা পড়াইছিলাম যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাবেন, যদি জামিনের ব্যবস্থা থাকে সেই বিষয়টাও জানাবেন। এটা ছিল 62 ধারা। 63 ধারা আমরা যেটা পড়াইছি সেটা হচ্ছে আপনাদের যে আসামিকে গ্রেপ্তার করার পর অর্থাৎ আসামিকে খালাস বা জামিন দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 63 ধারা। যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি জামানত বা মুচলেকা বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ থাকে তাহলে তাকে ছেড়ে দিতে পারবেন। আর যদি সে জামানত মুচলেকা দিতে অস্বীকৃতি করে বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ না থাকে সেক্ষেত্রে আপনি তাকে ছাড়তে পারবেন না। এটা ছিল 63 ধারা। আর জামিন মানে পিআরবি 317 বিধি। এরপরে আপনাদের 64 ধারা পড়াইছিলাম। 64 ধারা যে বিষয়টা পড়ানো হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের 64তে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে নিজে গ্রেপ্তার করতে পারেন বা অন্য কাউকে দিয়েও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করাইতে পারেন। এটা হচ্ছে 64 ধারা আলোচনা ছিল। 65 ধারা আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারধীন আদালতে যদি কোনো ব্যক্তি এখতিয়ারধীন এলাকায় যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কাউকে নির্দেশ দিতে পারেন অথবা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। এটা ছিল 65 ধারা। 66 ধারা হচ্ছে আইন হেফাজত হইতে
বা পুলিশ হেফাজত হইতে বা আপনার স্কটের হেফাজত থেকে যদি কোনো আসামি পলায়ন করে, তাহলে তাকে আপনি অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থানে যে তাকে গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ আপনি মনে করলেন যে আমি রমনা থানার দারোগা, আমার আসামি তো কোথায়, কোতোয়ালি থানার এখান থেকে চলে গেছে, আমি তো ওই এলাকায় যাইতে পারবো না এবং ওই এলাকায় যে আমি আসামি গ্রেপ্তার করাও আমার পক্ষে সম্ভব না। কিন্তু না, 66 দ্বারা আপনাকে বলছে যে অবশ্যই আপনি ওই থানা এলাকা, অর্থাৎ আপনার যেখানে বাংলাদেশের যে থানা এলাকা থেকে আসামি পালন করলে আপনি সেই থানা এলাকায়ও আপনি ভিতরে যে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। তবে এই গ্রেপ্তারের ক্ষেত্রে 67 দ্বারা বলছে যে আপনি অত্র আইনে 47, 48, 49 দ্বারা যে বিধান আছে সেই বিধান অনুসারে আপনি গ্রেপ্তার করবেন। এখানে আমাদের আবার 67 শ টাইপ এন ক একটা নতুন ধারা সংযোজন হয়েছে। এই ধারায় বলা আছে যে যদি কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে, কথাটা একটু মনে রাখেন, যদি কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আদালতে হাজির করে, আদালতের ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে তিনি এই গ্রেপ্তার করলে তার সঠিক নিয়ম বা সঠিক পন্থা অবলম্বন করেন নাই, তাহলে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে 67 শ টাইপ এন ক ধারা মোতাবেক তার চাকরির বিধিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারেন। এটা ছিল 67 শ টাইপ এন ক। এখন রাত তো 11টার বেশি বেজে গেছে।